এই গল্পের শুরুতে আমাদের বলা হয় ফেমাস ডক্টর ইয়েসিলিন একদিন জানতে পারে তার অ্যাসিস্ট্যান্ট একটি ফরবিডেন ড্রাগস চুরি করে, আর এটা চুরি করার পর সেটা বিক্রি করে অনেক টাকা কামায়। রাজা এই খবরটা জানতে পারার পর ইয়েসিলিনের পুরো পরিবারকে হত্যা করার আদেশ দেওয়া হয়। পুরো ইয়ে ফ্যামিলিকে যখন মেরে ফেলা হয় তখন ইয়েশিয়ান বেঁচে যায়, আর আমরা ইয়েশিয়ানকে দেখতে পাই যে এদের থেকে বাঁচার জন্য পাহাড়ের একদম কিনারায় চলে এসেছে। সে নিচে যখন একটা নদী দেখে তখন সে কিছু না ভেবে সে নদীর মধ্যে ঝাঁপ দেয়। ইয়েশিং হচ্ছে আমাদের ড্রামার মেন লিড। এরপর আমাদের বলা হয় এ শহরের একটা নিয়ম আছে, প্রত্যেকটা মেয়েকে 17 বছর বয়সে বিয়ে করতে হয়। যদি কেউ বিয়ে না করে তাহলে প্রত্যেকটা লোক তাকে অপমানিত করে। তখন আমাদের এই ড্রামার ফিমেল লিডকে দেখানো হয় যে একটা অনুষ্ঠানে বসে যে এসেছে। প্রত্যেকটা লোক তাকে তখন অপমানিত করতে থাকে। প্রত্যেকের একটাই কথা, 17 বছর বয়সে মেয়েদের বিয়ে করতে হয়, কিন্তু তোমার বয়স এখন 25, তাহলে তুমি এখন কাকে বিয়ে করবে? তোমার বিয়ে না দেওয়ার জন্য তোমার বাবা মাকে তো শাস্তি দেওয়া উচিত। 25 বছর বয়সে তোমাকে কে বিয়ে করবে? তুমি তো সারা জীবন কুমারীই থাকবে। তখন আমাদের ফিমেল লিডের নজর যায় একটা ছেলের উপর, যে ঠিক তার মতনই বড় পোশাক পরেছিল। সে তখন বুঝতে পারে এই বুড়ো বেটার সাথে তার বিয়ে হবে। এই দৃশ্য দেখে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই এখানে ইয়েশিং চলে আসে আর ওর হাত ধরে ওকে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই ওর ঘুম ভেঙে যায়। আসলে এটাও স্বপ্ন ছিল। আমাদের ফিমেল লিডের নাম হচ্ছে ইহুয়া। সে 25 বছর বয়সী একজন আর্মি। তাই আর দেরি না করে এখনই আমার টেলিগ্রাম লিংকে যোগাযোগ করো। আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। বাজারের মধ্যে একটা ছেলের গায়ে আঘাত লাগতে যাওয়ার আগে আমাদের ড্রামার সেকেন্ড মেন লিড এসে সে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। তার নাম হচ্ছে চ্যান্তিয়ান। প্রত্যেকটা মেয়ে তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা চ্যান্তিয়ান অনেক হ্যান্ডসাম ছিল। চ্যান্তিয়ানের এ সমস্ত প্রশংসা ভালো লাগে না। তখন সে বাচ্চাটি কান্না করতে শুরু করে যে তুমি আমার ক্যান্ডিটা নিচে ফেলে দিয়েছো, আমাকে ক্যান্ডি দাও। তখন একটি মেয়ে এসে তার ক্যান্ডিটে বাচ্চাটিকে দিয়ে দেয়। এই মেয়েটা হচ্ছে এই ড্রামার সেকেন্ড ফিমেল লিড, যে ছোটবেলা থেকে চ্যান্তিয়ানকে অনেক পছন্দ করত, কিন্তু চ্যান্তিয়ান তাকে একটা ছোট বোনের মতোই দেখে। চ্যান্তিয়ান বলে তুমি যেহেতু বাচ্চাটিকে ক্যান্ডি দিয়েছো, এজন্য আমি তোমাকে পরের বার 2টো ক্যান্ডি দিয়ে দেব। সে বলে আমার এটার প্রয়োজন নেই, তুমি আমাকে 2টো বন কিনে দাও, এটাতেই হবে। তখনই চ্যান্তিয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর হাতে 2টো বন নিয়ে। সে বলে আপনার এই বনগুলো কেনার প্রয়োজন নেই, কারণ আমি আগে এই কাজটা করে দিয়েছি। এই ছেলেটার নাম হচ্ছে লিনশিয়ান, আর আমাদের ড্রামার সেকেন্ড ফিমেল লিডের নাম হচ্ছে ইনিন। লিনশিয়ানকে দেখে ইনিনের অনেক বেশি রাগ হয়, কারণ সে চাইছিল তার পছন্দের মানুষটি তাকে এটা কিনে দিক। অন্যদিকে আমরা ইহুয়াকে দেখি, যে কিনা ওষুধি গাছ সংগ্রহ করার জন্য এসেছিল। সে এই ওষুধটা নিজের জন্য বানাতে চাইছে, কারণ তার রাতে ঘুম হয় না। ওখান থেকে আসার সময় সে তখন ইয়েশিংকে মাটিতে পড়ে থাকতে দেখে, যে অজ্ঞান হয়েছিল। ইহুয়া যখন ওকে চেক করছিল তখন ইয়েশিং হঠাৎ করে উঠে যায়, কিন্তু আবারও অজ্ঞান হয়ে শুয়ে পড়ে। লিনশিয়ান চ্যান্তিয়ানকে বলে বস আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি ক্লিনিকে যাচ্ছেন? সে বলে হ্যাঁ। সে বলে বস আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই, একসাথে 2টো মেয়ের সাথে প্রেম করা আপনার উচিত না। চ্যান্তিয়ান বলে ইহুয়ার সাথে আমার কিছু কাজ আছে, আর যদি ইনিনের কথা বলা হয় তাহলে সে ছোটবেলা থেকে আমার বোন হয়ে আছে, তাই তুমি এইসব বাজে বকা বন্ধ করো। চ্যান্তিয়ান ক্লিনিকে আসার পর রক্ত দেখে তাড়াতাড়ি ভিতরে যায়। ইহুয়া তাকে বলে আমি যখন ওষুধ আনতে গিয়েছিলাম তখন আমি একে আহত অবস্থায় ওখানে পেয়েছি, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। চ্যান্তিয়ান তখন জেলাস হয়ে বলে তুমি উঠে যাও, আমি নিজে ওর গায়ে ব্যান্ডেজ করে দিতে পারবো। চ্যান্তিয়ান যখন ইয়েশিং এর আঘাতগুলো দেখছিল তখন বাহিরে দাঁড়িয়ে নিংনিং এসব কিছু দেখছিল। সে ভাবছিল ইহুয়া তো চ্যান্তিয়ান কিভাবে দেখছে, তাই সে ভিতরে এসে বলে তুমি একটা শয়তান ডাইনি, তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে এই দিন দুপুরে কি করছো? তখনই ভিতর থেকে ইহুয়া চলে আসে। তাকে দেখে ইন তো পুরো অবাক হয়ে যায় আর বলে তোমরা দুজন যদি এখানে থাকো তাহলে ওই বেডে কে? তখনই সে ইয়েশিংকে দেখতে পায়। তাকে দেখে তো সে আরো বেশি অবাক হয়ে যায়। চ্যান্তিয়ান ইনকে বাহিরে নিয়ে যায় আর বলে তোমার ইহুয়ার সাথে এভাবে আচরণ করা উচিত হয়নি। আমি বুঝতে পারছি তুমি তার সাথে বেশি মিশতে পারো না, কিন্তু তার মানে এই নয় তুমি যখন তখন তাকে অপমান করবে। ইহুয়া এ শহরের অনেক বড় একজন ডক্টর, যে কিনা অনেক মানুষের জীবন বাঁচিয়েছে, তাই তোমার উচিত ওকে সবসময় রেসপেক্ট করা। ইন বলে যখনই আমাদের মাঝে ঝগড়া হয় তখনই তুমি সবসময় ওই ইহুয়ারই সাইড নাও, তুমি এমন করো কেন? চ্যান্তিয়ান বলে যে সবসময় দোষ করে আমি তার সাইড কেন নেব? সবসময় তো আমি এমনই করি। তার কথা শুনে ইন কান্না করা শুরু করে। চ্যান্তিয়ান বলে তুমি কান্না করা বন্ধ করো, সবাই আমাদের দেখছে। কিন্তু কি আর করার, ইন তো তার কথা শুনে আরো জোরে জোরে কান্না করা শুরু করে, তাই চ্যান্তিয়ান ওখান থেকে চলে যায়। ইন তখন ঠিক হয়ে বলে আমি তো ভেবেছিলাম ও আমাকে ছেড়ে যাবে না, কিন্তু ও তো সত্যি এখান থেকে চলে গেল। কিন্তু তখনই সে চ্যান্তিয়ানকে ওর দিকে আসতে দেখে। চ্যান্তিয়ানকে দেখে ও আবারও অ্যাক্টিং করা শুরু করে। চ্যান্তিয়ান যখন ওকে একটি ক্যান্ডি দেয় তখন তার কান্না থেমে যায়, কিন্তু এটা কান্না নয় বরং সবকিছুই ড্রামা ছিল। যাই হোক, অন্যদিকে আমরা ইয়েশিয়াংকে দেখতে পাই।
তার জ্ঞান ফেরার পর সে এদিক ওদিক ঘুরছে। সে ভাবছিল এটা কোন জায়গা আর আমি এখানে কিভাবে এসলাম। তখন যখন ইহুয়া আসে তখন সে তাকে জিজ্ঞেস করে তুমি কে আর আমি বা এখানে কি করে এলাম। ইহুয়া বলে আমি একজন ডক্টর যে তোমাকে এখানে নিয়ে এসেছে। ইয়েশিয়াং বলে তাহলে আমি কে। ইহুয়া বলে তুমি কে সেটা তো তোমারই জানার কথা, আমি কিভাবে এটা বলবো। ও এটা বলে চলে যাওয়ার সময় ইয়েশিং ওর হাত ধরে ফেলে আর জিজ্ঞেস করে তোমার নাম কি। ইহুয়া ওর নাম বলে দেয়। তখন ইয়েশিয়াং বলে ইহুয়া নামটা তো অনেক বেশি সিম্পল, এটা আমার মনে রাখতে অনেক সুবিধা হবে, কিন্তু আমি তোমাকে ইয়ে বলে ডাকবো আর তুমি আমাকে শিয়াং বলে ডাকবে। ঠিক তখনই ইয়েশিং এর হাত থেকে কিছু মেডিসিন পড়ে যায়, যেটা দেখে ইহুয়া ওর দিকে রাগে দৃষ্টিতে তাকাতে থাকে। এটা দেখে ইয়েশিং বলে আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু পরিষ্কার করতে গিয়ে ও আরো অনেক মেডিসিন ওখানে ফেলে দিতে থাকে আর পুরো জায়গাটাই নোংরা হয়ে যায়। এটা দেখে ইহুয়া বলে তোমার এটা করা লাগবে না, আমি নিজেই করে নেব। একথা বলে সে ইয়েশিয়াংকে বাহিরে বের করে দেয়। ইয়েশিয়াং তখন ভাবতে থাকে যদি ইহুয়া আমাকে এখানে নিয়ে আসে তাহলে আমি কোথা থেকে আসলাম আর আমার নাম কেন আমার মনে আসছে না। কিছুক্ষণ পর ইহুয়া বাহিরে আসে আর ইয়েশিয়াংকে না দেখে ভাবে ও হয়তো চলে গিয়েছে, কিন্তু ইহুয়ার যাওয়ার পেছন থেকে আমরা ইয়েশিয়াংকে বেরিয়ে আসতে দেখি যে তার পিছু পিছু যাচ্ছিল। এরপর আমরা ইহুয়াকে দেখি চ্যান নামের একটা মেয়ের সাথে দেখা করতে। সে এই মেয়েটার কাছে মেকআপ বিক্রি করার জন্য এসেছিল। তখন এই মেয়েটা বলে পরেরবার তুমি আসতে আমার জন্য পারফিউম নিয়ে এসো। ইহুয়ার চলে যাওয়ার পর চ্যানের কাছে তার সার্ভেন্ট আসে আর তাকে বলে এখানে আজও ফেমাস ডক্টর ইয়ান এসেছিল শুধুমাত্র আপনাকে দেখার জন্য, আমার মনে হয় আপনার ওর সাথে দেখা করা উচিত। এটা শুনে চ্যান অনেক রেগে যায় আর বলে আমি এখানে কারোর সামনে নিজেকে দেখাতে আসি না। অন্যদিকে ইহুয়া যাওয়ার সময় ওর মাথার উপর একটি কাপ পড়তে যায়, কিন্তু সঠিক সময় ইয়েশিয়াং এসে ওকে বাঁচিয়ে নেয়। তবে এর মধ্যে ইয়েশিয়াং এর গায়ে সে কাপটা পড়ে যায়। বাড়িতে আসার পর ইহুয়া তার আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। ইয়েশিয়াং এর এসব কিছু অনেক অকওয়ার্ড লাগছিল। সে বলে তুমি যেহেতু আমার জীবন বাঁচিয়েছো তাই আমিও তোমার জন্য কিছু করতে চাই। ইহুয়া বলে তুমি বাদ দাও, তুমি আমার জন্য কিছুই করতে পারবে না। আমি তোমার যেমন জীবন বাঁচিয়েছি তাই তুমিও আমাকে আজকে একটা বিপদ থেকে বাঁচালে, তাই আমাদের হিসাব সমান সমান। তুমি এখন এখান থেকে যেতে পারো। সে বলে আমি এখন এত রাতে কোথায় যাব। ইউহা ভাবে সত্যিই তো অনেক রাত হয়ে গিয়েছে, তাই সে ইয়েশিয়াংকে এই রুমে থাকতে দেয়। কিন্তু পরদিন সকালে ওর যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় ইয়েশিয়াং ওর কাছেই শুয়ে আছে। ইয়েশিয়াং এর ঘুম ভাঙার পর ইহুয়া বলে তুমি এখানে কেন এসেছো, আমি তো তোমাকে অন্য জায়গায় ঘুমোতে বলেছিলাম। ইয়েশিয়াং বলে রাতেই তো তুমি আমাকে তোমার পাশে ঘুমোতে বলেছিলে। সে বলে আমি তো এমন কিছু করতেই পারি না। যাই হোক, তারপর সে মনে মনে বলে আমি জানি না আমি কাল রাতে কি করেছিলাম, কিন্তু ও আমার পাশে শুয়েছে যার জন্য কাল রাতে আমার অনেক ভালো ঘুম হয়েছে। ইয়েশিয়াং তখন ওকে রিকোয়েস্ট করতে থাকে যে সে তার সাথে থেকে তার কাজ করে দেবে, কারণ ইয়েশিয়াং তো নিজের নামটাও পর্যন্ত জানে না। তাই ইহুয়া বলে ঠিক আছে, তুমি আমার সাথে থাকতে পারো। এরপর সে ইয়েশিয়াংকে দিয়ে অনেকগুলো কাজ করায়। যাই হোক, অন্যদিকে আমরা আবারও চ্যানকে দেখতে পাই, যার সাথে দেখা করার জন্য ইহুয়া এসেছিল। আসলে চ্যান ইহুয়াকে বলছিল যে ইয়েশিয়াংকে সে ধরে ফেলেছে। ইহুয়া যখন ওখানে যায় তখন ইয়েশিয়াং পালিয়ে গিয়েছিল, ওখানে শুধুমাত্র ইয়ান ছিল। কিন্তু সে যখন ইয়ান বলে ডাকে তখন ওখানে ইয়েশিয়াং চলে আসে। ইয়েশিয়াং তাকে ধরে ফেলে। ইহুয়া ভাবতে থাকে এ তো ইয়ান নয়। অন্যদিকে আমরা ইনিন আর চ্যান্তিয়ানকে দেখতে পাই। ইনিন বলে আমার মনে হয় তাড়াতাড়ি ইয়ান আর ইহুয়া রিলেশনে আসবে। চ্যান্তিয়ান বলে এটা কখনো সম্ভব নয়, কয়েকদিন হলো মাত্র ওদের পরিচয় হলো, তাহলে ওরা কিভাবে রিলেশনে আসতে পারে। ইনিন বলে তুমি আসলে একটা বোকা, ওদের দেখা হলো কয়েকদিন হয়েছে ঠিকই, কিন্তু তারপরও প্রেমে পড়তে বেশি সময় লাগে না। যখন তুমি আমাকে বাঁচিয়েছো তখনই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম আর তখন থেকে আমি তোমাকে পছন্দ করি। চ্যান্তিয়ান বলে আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলেও কি তুমি তাকে পছন্দ করতে। ইনিন বলে আমি গডের কাছে প্রার্থনা করতাম আমি যেন পরের জন্মে তোমার সার্ভেন্ট হই, তবে আমি ওই ছেলের প্রেমে পড়বো না। অন্যদিকে ইয়েশিয়াং ইহুয়াকে নিজের কাছে টেনে নেয় আর বারবার ওর দিকে তাকাতে থাকে। ইহুয়া তো অনেক ভয় পেয়ে যায় আর বলে তুমি তো আসলেই ইয়ান নও, তাহলে তুমি কে। সে বলে আমি ইয়ান নই ঠিকই, কিন্তু তুমিই বলো আমি কে, কিন্তু তুমি আমাকে চেক করতে পারো। এটা বলে সে তার আরো বেশি ক্লোজ চলে আসতে থাকে। ইহুয়া তখন ইয়েশিয়াংকে সুই মেরে অজ্ঞান করে দেয় আর ভাবতে থাকে কিছুক্ষণের মধ্যে ওর পার্সোনালিটি এতটা চেঞ্জ কিভাবে হলো। চ্যান এদিকে চ্যান্তিয়ানকে বলছিল আমি ইহুয়ার ক্লিনিকের সামনে এই ছেলেটাকে ঘুরতে দেখেছি, আমি ভেবেছিলাম ও হয়তো চোর, তাই আমি ওকে বন্দি করে নিয়েছি। অন্যদিকে আমরা একটা ছেলেকে দেখি যার নাম হচ্ছে লিংশি। চ্যান্তিয়ান ওর কাছে এসে বলে তুমি এখানে কি করছো। লিংশি বলে তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে পেন্টিং করছি। অবশ্য তুমি পেন্টিং এর বিষয়ে তো কিছু জানোই না, তাই আমাকে আমার কাজটা করতে দাও, আমাকে একদমই ডিস্টার্ব করবে না। তখনই ওরা দেখতে পায় ইহুয়া ইয়েশিয়াংকে নিয়ে চলে আসছে। তাকে দেখে চ্যান্তিয়ান বলে আমি ইয়েশিয়াংকে নিয়ে যাচ্ছি। ইহুয়া তখন চ্যানকে বলে এর পরের বার যখন তুমি আমার ঘরের সামনে কাউকে দেখবে তখন আমার অনুমতি ছাড়া একজনকেও তুমি টাচ করবে না,
এরপর আমরা কালো কাপড় পরে একটা লোককে দেখতে পাই, যে অন্য লোককে বলছিল ওই ফরবিডেন ড্রাগসের ফর্মুলা আমার কাছে আছে, আমি চাইলে এটা এখনো বিক্রি করতে পারি। তবে এই লোকটাকে তা তো আমরা পরেই জানতে পারবো। ইহুয়া যখন ইয়েশিয়াংকে ওষুধ দিচ্ছিল তখন চ্যান্তিয়ান বলে, আমি এটা করে দিচ্ছি, তুমি উঠে যাও। কিন্তু ইহুয়া বলে, এটার প্রয়োজন নেই, আমি এই কাজটা করতে পারবো, তুমি বরং এখান থেকে চলে যাও। চ্যান্তিয়ান ভাবে ইহুয়া হয়তো তাকে আটকাবে, কিন্তু ইহুয়া একটা কথা বলছে না দেখে চ্যান্তিয়ানের অনেক খারাপ লাগে আর সে চলে যায়। ইয়েশিয়াংকে দেখে ইহুয়া ভাবতে থাকে, প্রথমে তো ওকে অনেক বেশি কিউট লাগতো, কিন্তু কিছুক্ষণের মধ্যে ওর পার্সোনালিটি এতটা চেঞ্জ কিভাবে হয়ে গেল, সেটা নিয়ে ভাবতে থাকে। অন্যদিকে আমরা ইনকে দেখতে পাই, যে লিংশির কাছে এসেছিল। লিংশিকে ও অনেকগুলো কথা বলতে থাকে। লিংশি বলে, প্রথমে তুমি খাবার খাও, খাবার খাওয়ার সময় যদি তুমি কথা বলো তাহলে তোমার মুখ থেকে খাবারগুলো বেরিয়ে যায়। ইং তখন তাকে কিছু টাকা দেয়। টাকা দেওয়ার পর লিংশি তাকে একটা পেন্টিং দেয় আর বলে, ইয়াংলোড প্রত্যেকটা মেয়েকে রিজেক্ট করে দিয়েছে, কারণ তার কোনো মেয়ে পছন্দ নয়, বরং তার তো ছেলেদের সাথে সম্পর্ক আছে। ইনিন বলে, যদি ওর মেয়েদেরকে এতটা পছন্দ ছিল না তাহলে সে মেয়েদের ফিলিংস নিয়ে এতটা খেলা করলো কেন। লিংশি বলে, এই বিষয়টার জন্য আমি ওর থেকে প্রতিশোধ নেব, ওর বিয়ের দিন আমি এই পেন্টিংটা ওকে দেবো, যাতে আমি ওর থেকে প্রতিশোধ নিতে পারি। ইনিন তখনই একটা পেন্টিং দেখতে পায় যেখানে ইহুয়া আর ইশিং অনেক বেশি ক্লোজ ছিল। এটা দেখার পর সেই পেন্টিংটা নিয়ে চ্যান্তিয়ানকে দেখানোর জন্য যায়। যেতে যেতে ভাবতে থাকে, আমি এই লোকটাকে আজ দেখিয়ে দেব। আমাকে পাত্তা না দিয়ে যে এই মেয়েটার পিছনে ঘুরছে সে তো তার অ্যাসিস্ট্যান্টের সাথে প্রেম করছে। তবে ইন যখন ওর ঘরে যায় তখন সে দেখতে পায় চ্যান্তিয়ান গোসল করছিল। সে লুকিয়ে তার গোসল করা দেখছিল আর ভাবতে থাকে, আমি তো জানতামই না এই লোকটার ফিগার এতটা সুন্দর হবে। অন্যদিকে আমরা ইহুয়া আর ইয়েশিংকে দেখতে পাই। ইহুয়া ইয়েশিয়াংকে একটা মানসিক ডাক্তারের কাছে নিয়ে এসেছে। তবে এই ডক্টর বলতে থাকে, আমি জানি না ওর অসুস্থতা আসলে কোথায়, কারণ আমি ওর অসুস্থতা ধরতে পারছি না, তাই আমার মনে হয় অন্য কাউকে ওকে দেখানো উচিত। এ বলে সে ডক্টর চলে যায়। তার কথা শুনে ইয়েশিয়াং বলে, ইহুয়া তুমি যাই করো না কেন আমাকে এখান থেকে বের করো না, আমি তোমার সমস্ত কথা মেনে চলবো। ইহুয়া তখন তাকে একটা বক্স দেয় আর বলে লিংশির কাছে এটা পৌঁছে দিতে। ইয়েশিয়াং যখন লিংশির রুমে যায় তখন সে চারপাশে শুধু পেন্টিং দেখতে পায়। তখন সে হঠাৎ করে তাদের দুজনের একটা পেন্টিং দেখতে পায় আর সাথে সাথে সে পেন্টিংটা নিয়ে নিতে চায়। তখন সেখানে লিংশি এসে বলে, এই দিন দুপুরে তুমি আমার রুমে কি করছো, আর তুমি অন্য একজনের জিনিস কিভাবে তার পারমিশন ছাড়া টাচ করছো। ইয়েশিয়াং বলে, তুমি আমাদের পারমিশন ছাড়া কেন আমাদের ছবি এঁকেছো, তোমার কি লজ্জা করে না? লিংশি বলে, যদি তুমি দিনে দুপুরে ওই মেয়েটার সাথে এমন কাজ করতে পারো আর তোমার লজ্জা না হয় তাহলে আমার কেন লজ্জা হবে এই পেন্টিংটা আঁকতে। ইয়েশিয়াং তখন বলে, আমাদের মধ্যে এমন কিছুই নেই, তুমি এই সমস্ত পেন্টিং এঁকে ইহুয়ার রেপুটেশন খারাপ করছো। এটা বলে সে পেন্টিংটা নিয়ে চলে যেতে চায়, কিন্তু লিংশি তাকে আটকায়। আর এই আটকানোর মধ্যে ইয়েশিয়াং ওকে ধাক্কা দেয়, যার জন্য লিংশির হাত কেটে যায়। লিংশি বলে, তুমি আমাকে আটকানোর জন্য আমাকে আঘাত কেন করলে? তখন হঠাৎ করে আমরা দেখতে পাই ইশিয়াং এর পার্সোনালিটি আবারও চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে এই সিন কাট হয়। অন্যদিকে আমরা ইহুয়াকে দেখতে পাই, যে ভাবছিল ইশিয়াং এর বারবার পার্সোনালিটি চেঞ্জ হওয়ার এই ব্যাপারটা সে বুঝতে পারছে না। সে ভাবে, আমাকে মনে হয় আমার বাবার বই থেকে এসব কিছু জানা উচিত। তখন একজন সার্ভেন্ট এসে বলে, আপনাকে এখনই প্যাভিলিয়নে যেতে হবে। এটা শুনে সে বলে, ইশিয়াং কি আবারও কোনো গন্ডগোল করেছে? সে বলে, হ্যাঁ। এরপর আমরা দেখতে পাই সে ইশিয়াং এর কাছে গিয়েছে। ইশিয়াং তখন তার সাথে ভালোভাবে কথা বলে আর বলে, আমি এই সমস্ত কিছু হ্যান্ডেল করে নেব, তুমি টেনশন করো না। তখন সেখানে চেন আসে আর বলে, তুমি ওকে ধাক্কা দেওয়ার কারণে ওর হাত কেটে গিয়েছে, যার জন্য ও আজকে মিউজিক বাজাতে পারবে না। তুমি কি চাও যে প্রত্যেকে আমাকে অপমান করুক? ইশিয়াং বলে, এমন কিছুই হবে না, আমি এই বিষয়টা সামলে নিব। এরপর সে স্টেজে উঠে আর নিজের তলোয়ারবাজি দেখাতে থাকে। ওর তলোয়ার এতটাই বেশি স্মুথ আর অ্যাট্রাকটিভ ছিল যে প্রত্যেকটা মেয়ে ওর জন্য পাগল হয়ে যায়। শুধু এতটুকুই নয়, জোরে জোরে চিৎকার করার কারণে মেয়েগুলো সেখানে অজ্ঞান হয়ে যেতে থাকে। চ্যান তখন ইহুয়াকে বলে, তুমি এই ছেলেটাকে কোথায় পেয়েছো? ও তো আসার পরপরই প্রত্যেকটা মেয়ে ওর জন্য পাগল হয়ে গিয়েছে, তুমি শুধু দাম বলো, আমি এই ছেলেটাকে কিনে নেব। ইহুয়া বলে, তোমার এ ধরনের কথা ভাবাও উচিত নয়। এরপর ওরা যখন চলে আসছিল তখন ইয়েশিয়াং ইহুয়ার গায়ে তার নিজের কোটটা দিতে চায়, কিন্তু ইহুয়া তো ওর প্রতি অনেক রেগে ছিল। আসলে সে রেগে ছিল না, বরং অনেক বেশি জেলাস ছিল, কারণ ওর সরটাস দেখে প্রত্যেকটা মেয়ে ওর জন্য চিৎকার করছিল। আর চ্যান তো বলেছিল ও নাকি ইয়েশিয়াংকে কিনে নেবে। ইয়েশিয়াং বলে, আমি লিংশির থেকে ওর পেন্টিংটা পুড়িয়ে দিয়েছি, ও এখন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কি এর জন্যই আমার উপর রেগে আছো? আসলে ওই পেন্টিং এর মধ্যে এমন কিছু ছিল যার জন্য তোমার রেপুটেশন খারাপ হতে পারতো, তাই আমি ওটা পুড়িয়ে দিয়েছি। ইহুয়া বলে, তার জন্য আমার কোনো রাগ নেই। ইয়েশিয়াং বলে, তোমার কোনো রাগ না থাকলেও আমার ওর উপর আছে। এই পেন্টিংটা যদি অন্য কেউ দেখতো তাহলে তোমারও অনেক অপমান হতো, কিন্তু আমি তোমার অপমানগুলো সহ্য করতে পারবো না।
কথাগুলো বলতে বলতে ইয়েশিয়াং ইহুয়ার অনেক বেশি ক্লোজে চলে আসে। তখন একটা লোক এসে ওদের ডিস্টার্ব করে দেয়। ইহুয়া তার থেকে একটি মাস্ক নিয়ে ইয়েশিয়াং এর মুখে ধরে বলে, আমি বুঝতে পারছি না তোমার আসল চেহারা কোনটা। ইয়েশিয়াং এই মুখোশটা সরিয়ে বলে, তুমি এখন যে চেহারাটা দেখছো সেটাই হচ্ছে আমার আসল চেহারা। ঘুমানোর সময় ইয়েশিয়াং এর ঘুম আসছিল না, তাই সে ইহুয়াকে গল্প শোনাতে থাকে। অন্যদিকে আমরা এদের তিনজনকে দেখি যারা একসাথে বসে ড্রিঙ্ক করছিল। চ্যান্তিয়ান আর ইন ইন নিজেদের মধ্যে কথা বলছিল, তাকে তো কোনো পাত্তাই দিচ্ছে না। এটা দেখে লিংশি জোরে বলতে থাকে, আমার হাতটা পুড়ে যাচ্ছে, কিন্তু তাও এদের দুজনের রিয়েকশনটা কোনোভাবে চেঞ্জ হয় না। তাই সে আবারও জোরে জোরে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমার হাতটা অনেক বেশি জ্বলছে, ওই ইয়েশিয়াং আমার সাথে এটা কিভাবে করতে পারলো, ওর জন্য আমার হাত অনেক ব্যথা করছে। ইনিন বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না ওর মতো একটা ছেলে তোমাকে ভয় দেখিয়েছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইয়েশিয়াং এর যখন পার্সোনালিটি চেঞ্জ হয়ে গিয়েছিল তখন সে লিংশিকে ধরে ফেলেছিল। শুধু এতটুকুই নয়, সে তো লিংশির মুখের মধ্যে কাপড় দিয়ে বলে, তুমি কি মেডিসিন অফ কিং নামের কোনো মেডিসিনের কথা শুনেছো? এটা খাওয়ার পর তো একটা ছেলে সবসময়ের জন্য চুপ হয়ে যায়, তার জন্যই আমি তোমাকে ভালোভাবে বুঝাচ্ছি। এরপর থেকে যদি তুমি ইহুয়ার রেপুটেশন নিয়ে কোনো কিছু করো তাহলে এর ফল কিন্তু একদমই ভালো হবে না। এটা শুনে তো ইন অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে, ওর মতো একটা বোকা ছেলের তোমার সাথে এটা কিভাবে করতে পারলো। এটা বলে ও চলে যায় ওর থেকে বদলা নেওয়ার জন্য, কিন্তু ফিরে এসে বলে, আমি আজ নয় বরং কাল তোমার বদলা নিয়ে নেব। বেচারি লিংশি এতটাই ভয় পেয়েছিল যে সে বলতে থাকে, আমি এই জায়গাটা ছেড়ে চলে যাব, এ জায়গাটা আমার ভালো লাগছে না। পরদিন সকালে আমরা ইহুয়াকে দেখতে পাই যে নিজের বাবার মেডিকেল বুকের মধ্যে একটা ওষুধের খোঁজ পায়, যেটা দেখার পর সে এটা খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। কিন্তু অন্যদিকে আবার ইয়েশিয়াং অনেকগুলো খাবার নিয়ে ওর কাছে চলে এসেছে। এতগুলো খাবার দেখে ইহুয়া বলে, তোমার কাছে তো টাকা থাকার কথা নয়, তাহলে তুমি এত খাবার কোথা থেকে কিনলে? সে বলে, এখানে একটা মেডিসিনের বক্স পড়েছিল, আমার কাছে মনে হয়েছিল এটা তো বেকার, তাই আমি এটা বিক্রি করে দিয়েছি। তার কথা শুনে ইহুয়া বুঝে যায় যে সে যে মেডিসিনের বক্সটা খুঁজছে এটাই হচ্ছে সেটা। ইহুয়া বলে, আমি এই মেডিসিনের বক্সটাই খুঁজছি, তুমি আমার পারমিশন ছাড়া কেন ওটা বিক্রি করেছো? তোমাকে এখন ফিরে যেতে হবে আর ওই মেডিসিনের বক্সটা আমার জন্য আবারও নিয়ে আসতে হবে। অন্যদিকে আমরা চ্যান্তিয়ান আর ইনকে দেখি। চ্যান্তিয়ান বলে, আমাকে ইয়েশিয়াং বলেছিল তুমি নাকি গতকাল আমার গোসল করার সময় আমাকে দেখছিলে। ইন বলে, তোমাকে এতটা হ্যান্ডসাম হতে কে বলেছে? একটা ছেলে যদি এতটা হ্যান্ডসাম হয় তাহলে মেয়েরা তো তার দিকে দেখবেই। তুমি যখন গোসল করছিলে তখন সেই সুযোগটা ছিল আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এত সুন্দর সুযোগটা আমি কিভাবে হাতছাড়া করব? তবে আমি তোমাকে প্রমিস করছি পরবার থেকে আমি এসব কিছু আর করব না। কিন্তু তারপরও চ্যান্তিয়ান তার কথা শুনে না আর ওখান থেকে চলে যায়। তবে এদিকে আমাদের আবার ইয়েশিয়াং আর চ্যানকে দেখানো হয়। চ্যান তো ইয়েশিয়াংকে পুরো মেয়ে বানিয়ে দিয়েছে। এখানে আসার কারণ হচ্ছে ওই মেডিসিন বক্সটা নেওয়ার জন্য, কারণ ইয়েশিয়াং এর কাছে তো টাকা নেই, তাই তার টাকা লাগবে। এজন্যই সে এখানে এসেছে, যাতে সে চ্যানের থেকে কাজ করে টাকা নিতে পারে। চ্যান বলে, যদি তুমি আমার এখানে কাজ করো তাহলে তুমি অনেকগুলো টাকা পাবে। ইয়েশিয়াং বলে, আমি জানি তুমি আমাকে কাজে কেন রাখতে চাও, কারণ আমি লিংশিয়াংকে ভয় দেখাতে পারবো, তার জন্যই তুমি আমাকে এখানে রাখতে চাও। তবে আমি শুধুমাত্র আজকের জন্যই কাজ করতে পারবো। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় লিংশি তো চ্যানের কাছে অনেক বেশি ডিমান্ড করছিল টাকার জন্য। সে বলতে থাকে, এত এত টাকা না দিলে আমি তোমার হয়ে কাজ করব না। শুধু এতটুকুই নয়, সে নিজের যা যা ইচ্ছা ছিল সবগুলো চ্যানকে পূরণ করতে বলে। চ্যান তো ওর কথা শুনে অনেক বেশি বোর ফিল করছিল। তখন একজন সার্ভেন্ট এসে বলে, এখানে ইয়ান এসেছে। ইয়ানের কথা শুনে চ্যানের কিছু একটা বুঝে যায় আর সে বলতে থাকে, লিংশি তুমি বেশি চালাকি করো না। যদি তুমি এখন বেশি চালাকি করো তাহলে তোমাকে বদল করতে আমার বেশি সময় লাগবে না, তাই ভালো ভালো নিজের কাজ করো। ও যাওয়ার পর লিংশি ভাবতে থাকে, আমি এখনই তো অনেকগুলো টাকা কামিয়ে এই শহর থেকে পালাতে চাইছিলাম, কিন্তু এই ইয়ানের জন্য আমি কিছুই করতে পারলাম না। অন্যদিকে আমাদের ইয়েশিয়াংকে দেখানো হয় যে এখানে আসার পর লিপস্টিক বিক্রি করছিল। এখানে মেয়েরা ওর থেকে লিপস্টিক কেনার জন্য অনেক ধাক্কাধাক্কি করছিল। তবে যখন জানতে পারে এটা একটা ছেলে তখন মেয়েরা তো আরো বেশি ধাক্কাধাক্কি করতে থাকে। অন্যদিকে আমরা ইনকে দেখতে পাই যে একটা ফরচুন টেলারের কাছে আসছে। আসলে এই ফরচুন টেলার নয় বরং একটা ভণ্ড। এখানে আসার পর সে লোকটা তাকে একটা মেডিসিন দেয় আর বলে, তুমি যদি এটা কাউকে খাইয়ে দাও তাহলে সে বারবার টয়লেটে যেতে থাকবে, তবে যদি বেশি খাও তাহলে সে মরতেও পারে। লোকটা এরপর ইনকে আরেকটা মেডিসিন দেয় আর বলে, এটা যদি তুমি তোমার পছন্দের মানুষকে একটু একটু করে খাইয়ে দাও তাহলে সে তোমাকে পছন্দ করতে শুরু করবে। ইনিন তো এই দুটো মেডিসিন নিয়ে ওখান থেকে চলে যায়। ফিরে আসার পর সে অনেক বেশি কনফিউজড হয়ে যায়, কারণ সে মেডিসিনগুলোর মধ্যে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা গুলিয়ে ফেলেছিল। তখনই সেখান দিয়ে কেউ আসছিল, যার কথা শুনে ইনিন তাড়াতাড়ি করে একটা মেডিসিন ওখানে মিশিয়ে চলে যায়। এদিক দিয়ে আসলে লিনশান আর চ্যান্তিয়ান আসছিল। ইনিনকে এখান থেকে যেতে দেখে লিনশান সে পানিগুলো চেকে দেখে, আর ঠিক তখনই হঠাৎ করে লিনশানের পার্সোনালিটি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়।
পার্সোনালিটি চেঞ্জ হয়েছে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ও তো পুরো একটা নেশালো মেয়ের মতো হয়ে গিয়েছে। সে চ্যাম্পিয়নকে দেখে আজব আজব ভঙ্গি করতে থাকে, আর এরপর তো সে চ্যাম্পিয়নকে কিস করতে চায়। আর তখনই এই সিনটা কাট হয়ে যায়। এরপর আমরা তাদের দুজনকে মার্কেটে আসতে দেখি। এখানে আমরা লিনশানের গালে হাত দিয়ে আসতে দেখি, কারণ চ্যাম্পিয়ন তাকে অনেক জোরে থাপ্পড় মেরেছে। চ্যাম্পিয়ন তাকে সরি বলে আর বলে, তোমার হুঁশ ফেরানোর জন্য আমি মনে হয় তোমাকে একটু বেশি থাপ্পড় মেরে ফেলেছি, তাই পরের বার থেকে আমি এটার খেয়াল রাখবো। এই সমস্ত কাহিনীগুলো আবার ইনিন দেখছিল। সে বলতে থাকে, লিন শান্ত বারবার শুধু আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, বারবার ও শুধুমাত্র আমার প্ল্যানের মধ্যে ঢুকে যাচ্ছে। যাই হোক, অন্যদিকে আমরা ইহুয়াকে দেখতে পাই যে তৃষ্ণার কারণে সে পানিগুলো খেয়ে ফেলে। আর এদিকে আমাদের ইয়েশিয়াংকে দেখানো হয় যে অনেক কষ্টে সে বক্সটা নিয়ে এসেছে। তবে ইহুয়া এসে তো অনেক আজব আচরণ করতে থাকে আর ইয়েশিং এর অনেক ক্লোজ হয়ে যায়। সে বলতে থাকে, তুমি কি আসলে ঠিক আছো? ইহুয়া বারবার ওকে কিস করতে চাইছিল, এটা দেখে তো ইয়েশিয়াং ওকে পানিতে ফেলে দেয়। পরের সিনে আমরা দেখি ইহুয়ার অনেক ঠান্ডা লাগছিল। ইয়েশিয়াং ওকে মেডিসিন দিতে এসে বলে, আমাকে বলো তোমার সাথে এমনটা কে করেছে? ইহুয়া বলে, আমি জানি না এমনটা কে করেছিল। সেখানে আমি চ্যান্তিয়ান আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখেছি, কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস আছে তারা আমার সাথে এমনটা কখনো করবে না। ইয়েশিয়াং তখন তার জন্য ড্রেস নিয়ে আসে আর বলে, চেঞ্জ করে নাও, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। এরপর মার্কেটে আসার সময় সে ভাবতে থাকে ইহুয়া সত্যি অনেক বেশি কিউট, আমি আগে কখনো তাকে এমন দেখিনি। সেখানে তার সাথে সে ভন্ড ফরচুন টেলারের দেখা হয়। ফরচুন টেলার বলে, আমার মনে হয় তুমি কাউকে পছন্দ করো। সে বলে, এটা আপনি কিভাবে জানলেন? লোকটি বলে, আমি তোমাকে একটা মেডিসিন দেব, তুমি তোমার পছন্দের মানুষকে তোমার করতে পারবে। তাহলে মেডিসিনের কথা বলার পরও ইয়েশিয়াং তার উপর বিশ্বাস করে না। তাই লোকটি এই মেডিসিন সম্পর্কে তাকে সবকিছু ডিটেলসে বলতে থাকে। সবকিছু শুনে সে বুঝতে পারে এই মেডিসিনের কারণে ইহুয়ার অবস্থা এমন হয়েছে। অন্যদিকে আমাদের ইনিনকে দেখানো হয় তাকে কেউ গাছের সাথে বেঁধে রেখেছে। সে চিৎকার করতে থাকে তাকে ছাড়ার জন্য। তখন সেখানে ইয়েশিয়াং আসে আর বলে, আমি জানি তুমি ইহুয়াকে সে মেডিসিন খাইয়েছো। ইনিন বলে, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। সে বলে, না বোঝার নাটক করতে হবে না তোমাকে, তোমার কারণে আজ ওর এই অবস্থা। যদি তুমি ভবিষ্যতেও ওর সাথে এমন কিছু করো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না। ইনিন তখন রেগে যায় আর বলে, চ্যান্তিয়ান ওই মেয়েটাকে পছন্দ করে, কিন্তু ওই মেয়েটার মধ্যে এমন স্পেশালিটি বলতে কিছুই নেই। তার বয়স 25 বছর, বলতে গেলে আর কিছু বছর পর সে বুড়ি হয়ে যাবে। তার এমন কথা শুনে ইয়েশিয়াং এর এতটাই রাগ হয় যে সে ইনিনকে না ছেড়ে দিয়ে এভাবে রেখে বাড়িতে চলে যায়। তবে আসার সময় সে ডক্টর ইয়েনের ক্লিনিকে অনেকগুলো লোককে আসতে দেখে। তখন তার সাথে ডক্টর লু এর দেখা হয়। ডক্টর লু বলে, ইহুয়া তোমাকে আমাদের এখানে নজর রাখার জন্য না পাঠালেও পারতো। ইয়েশিয়াং বলে, বাজে বকা বন্ধ করো, সে আমাকে এখানে কেন পাঠাবে? ডক্টর লু বলে, যদি ইহুয়া আমার সাথে প্রতিযোগিতা করতে চায় তাহলে আমি এর জন্য রাজি আছি, তুমি তাকে বলে দিও। তার কথা শুনে ইয়েশিয়াং এর অনেক রাগ হয়, তবে কিছু বলতে পারে না। বাড়িতে আসার পর কিছু সৈন্য এসে তাকে ধরে নিয়ে যায়। ইহুয়া তখন চ্যান্তিয়ানকে জিজ্ঞেস করে, ইয়েশিয়াং কি আবারও কোনো গড়বড় করেছে? চ্যান্তিয়ান বলে, সে ইনিনকে জঙ্গলের মাঝে বেঁধে রেখেছিল আর ওকে অনেক মারধর করেছে। কিন্তু ইহুয়া একথা বিশ্বাস হয় না। সে ভাবতে থাকে, ইনিনকে জঙ্গলে বাঁধতে পারে ঠিক আছে, কিন্তু তাকে মারা আমি বিশ্বাস করি না। ইহুয়া এরপর কোর্টে যায় আর ম্যাজিস্ট্রেটকে বলে, আমি চাই আপনি মামলাটা ভালোভাবে দেখুন। আমার মনে হয় ইনিন ইয়েশিং এর উপর মিথ্যা অভিযোগ করছে। আমার বিশ্বাস হয় না ইয়েশিয়াং ইনিনের গায়ে হাত তুলবে। ম্যাজিস্ট্রেট আর অন্য কেউ না, বরং ইনিনের বাবা ছিল। সে বলে, আমরা প্রত্যেকে দেখেছিলাম ইনিন যখন বাড়ি ফিরেছে তখন তার পুরো শরীরে রক্ত লেগেছিল। তোমার কি এখনো মনে হয় ইয়েশিয়াং নির্দোষ? ইহুয়া তখন বলে, আমার মনে হয় আপনি ভালো করে জানবেন পশুর রক্ত আর মানুষের রক্তের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনার তো ভালো করে চেক করে দেখা উচিত ছিল যেগুলো আসলে মানুষের রক্ত নাকি অন্য কোনো পশু। ইনিন আমার রেপুটেশন খারাপ করার জন্য আমাকে কালকে অ্যাট্রাকশন মেডিসিন খাইয়েছিল। ইনিন বলে, আমি এমন কিছুই করিনি। আমার মনে হয় তুমি নিজে আমার রেপুটেশন খারাপ করার জন্য এসব মিথ্যা অভিযোগ করছো। একে তো তোমার অ্যাসিস্ট্যান্ট আমাকে জঙ্গলে বেঁধে রেখে অনেক মেরেছে, আর আজ তুমি আমার উপর মিথ্যা অভিযোগ করছো। ইহুয়া তখন ম্যাজিস্ট্রেটকে বলে, যদি আমার কথায় আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি চাইলে চ্যান্তিয়ানকে জিজ্ঞেস করতে পারেন, কারণ চ্যান্তিয়ানের অ্যাসিস্ট্যান্টকেও এই ড্রাগটা দেওয়া হয়েছিল। ম্যাজিস্ট্রেট তখন চ্যান্তিয়ানকে এ বিষয়ে জিজ্ঞেস করে, তবে চ্যান্তিয়ান তখন পুরোপুরি এই বিষয়টা অস্বীকার করে আর বলে, আমার এই বিষয়ে কোনো ধারণা নেই। ম্যাজিস্ট্রেট তখন ইহুয়াকে বলে, কাল যখন লিনশেন আসবে তখন তাকে জিজ্ঞেস করা হবে, ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো। যদি সত্যি আমার মেয়ে এমন কাজ করে থাকে তাহলে আমি তাকে তোমার কাছ থেকে ক্ষমা চাওয়াবো। এরপরের সিন আমরা দেখতে পাই চ্যান্তিয়ান অনেক বেশি রেগেছিল ইনিনের উপর। ইনিন বলে, তখন সে ফরচুন টেলার আমাকে বলেছিল এই মেডিসিন খাওয়ার পর তুমি আমার হয়ে যাবে, তার জন্য আমি এমন করেছি। লিংশি এটা শুনে অবাক হয়ে যায় আর বলে, তোমার বয়স কতটুকু হয়েছে?
কিন্তু তুমি কাজগুলো অনেক বড় বড় করেছো। লিনশিয়ান আসলে ইনিন তাকে বলে, কালকে কোর্টে তুমি আমার হয়ে বলবে এই মেডিসিনটা সম্পর্কে তুমি কিছুই জানো না, আর এই বিষয়ে তুমি আমাকে হেল্প করবে। লিনশিয়ান বলে, আমি কেন তোমার হয়ে মিথ্যা বলবো? তোমার কারণে চ্যান্তিয়ানের হাতে অনেক জোরে একটা থাপ্পড় খেতে হয়েছে আমাকে। ইনিন তখন ভোলাবেলা চেহারা নিয়ে বলে, তুমি যখন বিপদে পড়েছিলে তখন মাস্টারকে বলে আমি তোমাকে বাঁচিয়েছিলাম, আর এখন তুমি আমাকে সাহায্য করতে মানা করে দিচ্ছ। তার এমন কথা শুনে লিনশিয়ান হেল্প করবে বলে দেয়। চ্যান্তিয়ান তখন বলে, এতবার মিথ্যা বলার থেকে তুমি নিজের ভুলটা মেনে নাও। ইহুয়া আর ইয়েশিং এর থেকে তুমি ক্ষমা চেয়ে নাও। এরপর আমাদের দেখানো হয় ইহুয়া ক্লিনিকে বসেছিল। তখন একজন লোক এসে তার কাছে কিছু টাকা চায়। আসলে লোকটা তার আঙ্কেল ছিল। টাকা চাওয়ার কারণ জিজ্ঞেস করলে আঙ্কেল বলে, আমি ডক্টর লুয়ের থেকে চিকিৎসা নেব, তার জন্য আমার টাকা লাগবে। ইহুয়া বলে, আমিও তো আপনার চিকিৎসা করতে পারি। সে বলে, এটা শুধুমাত্র ডাক্তার লু করতে পারবে, সে টাকা দিলে লোকটি চলে যায়। ইহুয়া ভাবতে থাকে সবার কি এমন অসুস্থতা হয়েছে যে অসুস্থতা শুধুমাত্র ডক্টর লুই ঠিক করতে পারবে। এরপর আমাদের চ্যানকে দেখানো হয় ভিতরে ডক্টর লু কি বলছিল সে বাহিরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছে। তবে তখন এখানে ইয়ান চলে আসে, যে কিনা চ্যানকে অনেক পছন্দ করত। চ্যানের থেকে পিছু ছাড়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু লোকটা তাকে যেতে দিচ্ছিল না। পরদিন কোর্টে ইহুয়া আবারও আসে, তবে এবার সে মেডিসিনটা নিয়ে আসে আর ম্যাজিস্ট্রেটকে বলে, আপনি চাইলে এটা পরীক্ষা করে দেখতে পারেন। ইনিন বলে, তুমি কি আমার উপর আবারও দোষারোপ করা বন্ধ করতে পারবে না? ইহুয়া বলে, আমি চাই তোমার বাবা এটা নিজে পরীক্ষা করুক। ম্যাজিস্ট্রেট রাজি হলে ইনিন তাকে এটা করতে মানা করে, তবে ম্যাজিস্ট্রেট বলে, আমি এটা টেস্ট করব। এরপর সে এই মেডিসিনটা খেয়ে ফেলে। ইনিনের তখন তার জন্য অনেক টেনশন হচ্ছিল, তাই সে তার বাবাকে বমি করতে বলে আর বলতে থাকে সে কি কোনো আজব ফিল করছে। তার কথা শুনে ম্যাজিস্ট্রেট বলে, তার মানে সত্যি তুমি ইহুয়ার সাথে এ ধরনের কাজ করেছো? তবে তার কথার কোনো মনোযোগ ছিল না, কারণ ইনি নিজের বাবার জন্য অনেক টেনশন হচ্ছিল। তখন ইহুয়া এসে বলে, তোমার চিন্তা করার প্রয়োজন নেই, কারণ আমি শুধু তাকে আটা খাইয়েছি। ইনিনকে এরপর সবার সামনে আনা হয় আর ইয়েশিয়াংকে ছেড়ে দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট তখন ইহুয়ার কাছে নিজের মেয়ের জন্য ক্ষমা চায়। ইহুয়া তখন ইয়েশিয়াংকে নিয়ে ওখান থেকে চলে আসে। ম্যাজিস্ট্রেট এরপর ইনিনকে বসে থাকার শাস্তি দেয় আর বলতে থাকে, ছোটবেলা থেকে তুমি এমন দুষ্ট হয়েছো। আমি ছোটবেলায় তোমাকে শাস্তি দেইনি, কারণ তুমি ছোট ছিলে বলে। তবে আমার শাস্তি না দেওয়াটাই ভুল ছিল। যদি আমি তখন তোমাকে শাসন করতাম তাহলে তোমার জন্য আজ এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হতো না। তোমার জন্য যদি ডক্টর ইহুয়ার কিছু হয়ে যেত তাহলে তুমি কি তার দায়ভার নিতে? তোমার মা বেঁচে থাকলে তোমাকে যদি এমন কিছু করতে দেখতো তাহলে সে অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যেত। মায়ের কথা শুনে ইনিন অনেক রেগে যায় আর তার বাবাকে বলতে থাকে যে তার বাবা কখনোই তার মায়ের খেয়াল রাখেনি, তাহলে এখন কেন তার মায়ের কথা উঠছে। ইনিন তো তার বাবার উপর অনেক বেশি রেগে যায়। অন্যদিকে ইয়েশিয়াং মার্কেটে নিডল শপ খুঁজছিল, তবে সে পায় না। তখন তার সাথে চ্যান্তিয়ানের দেখা হয়। চ্যান্তিয়ান বলে, আমি তোমাকে নিডল শপ খুঁজে দেব, কিন্তু তুমি এখানে কেন যাবে? ইয়েশিয়াং বলে, ইহুয়া আমাকে এসব কিছু শিখতে বলেছে আর সে আমাকে তার পার্সও দিয়েছে। তার কথা শুনে চ্যান্তিয়ানের অনেক বেশি জেলাস ফিল হয় আর সে বলে, তোমার ইচ্ছা থাকলে তুমি নিজে নিডল শপ খুঁজে নাও। এটা বলে ও চলে যায়। তবে বেচারা ইয়েশিয়াং বুঝতে পারে না হঠাৎ করে চ্যান্তিয়ানের কি হলো। লিনশেন আসলে সে বলে, আমার বস কোথায়? ইয়েশিয়াং বলে, এতক্ষণ সে আমার সাথে ভালোই ছিল, কিন্তু হঠাৎ তার কি হলো আমি জানি না। লিনশেন দেখে ইহুয়ার পার্স তার কাছে, তাই লিনশেন বুঝতে পারে তার বস এখান থেকে জেলাস হয়ে চলে গিয়েছে। এরপর ইনিনকে দেখানো হয়। তাকে লিনশেন এসে বলতে থাকে আজকে চ্যান্তিয়ান আর ইয়েশিয়াং এর মধ্যে কি কি হয়েছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এই ড্রামাগুলো ডাউনলোড করে একদমই দেখবে না। তোমরা প্লিজ এই ড্রামাগুলো সরাসরি দেখবে। যদি তোমরা ডাউনলোড করে দেখো তাহলে এতে আমাদের অনেক বেশি ক্ষতি হয়, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো ডাউনলোড করে দেখো না। যাই হোক, এই পার্টটা এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমি পরের পার্টটা নিয়ে আসব। একটু সমস্যার কারণে আমি সম্পূর্ণ পার্টটা একসাথে দিতে পারিনি। আশা করি তোমরা বুঝবে। এই ড্রামাটা কেমন লেগেছিল অবশ্যই বলবে, আর পরের পার্ট দিব কিনা তাও বলবে।